আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টিভি। 40 দিনের রাষ্ট্রীয় শোক, প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। খামেনির মৃত্যুর পর দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইরানি সেনাবাহিনী। তেহরান জুড়ে হামলা চালাচ্ছে আমেরিকা, ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট স্থগিত। যাত্রীদের ভোগান্তি কমাতে থাকা খাওয়ার ব্যবস্থা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এবং গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী, সংসদ হবে প্রাণবন্ত, আশাবাদী বিরোধী দলীয় নেতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখানে বলা হচ্ছে খামেনির মেয়ে জামাতা এবং নাতিও তার সঙ্গে শাহাদাত বরণ করেছেন। এছাড়া এনবিসি নিউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে, দেশটির প্রায় 40 শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছে। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। ইরানে রোববারের ভোরের আলো ফোটার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী তেহরান। শনিবার সকালের মতো এদিনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান হানা দিয়ে বিধ্বংসী বোমা ফেলে গেছে। গুঞ্জন উঠেছিল আগের দিনের হামলাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি দিয়েছে, যা পড়া হয় দেশটির রাষ্ট্রীয় টিভিতে, যেখানে উপস্থাপককে কান্না জড়িত কণ্ঠে বলতে শোনা যায়, তাদের প্রাণপ্রিয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। নিজ কার্যালয়ে মেয়ের জামাতা এবং নাতি সহ শনিবার নিহত হয়েছেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় খামেনি নিহত হওয়ার খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইতিহাসের জঘন্যতম এক ব্যক্তি মারা গেছে, তার মৃত্যুতে বিশ্ব অনেক বেশি নিরাপদ হয়েছে। আরেক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার খবর দেন। এছাড়া এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে, দেশটির প্রায় 40 শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। আদিব মোহাম্মদ, ATN বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। বলেন, তার মৃত্যুতে বিশ্বে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। খামেনির মৃত্যুর পর রোববার সকাল থেকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে ইরানি সেনাবাহিনী। তেহরান জুড়েও পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকা জোটও। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত।
শনিবার ভোর থেকেই ইরানের সরকার পতনের জন্য হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। লক্ষ্য মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকে পরাজিত করে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য মজবুত করা। সে লক্ষ্যে গেল দিন ভোর থেকেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন সহ শত শত স্থাপনায় হামলা চালায় দখলদার জোট। এতে কয়েকশো সাধারণ মানুষের সাথে নিহত হন খামেনি। রোববার সকালে বার্তা সংস্থা তাসমিন, ফার্স নিউজ সহ ইরানের সরকারি বেসরকারি সব সংবাদ মাধ্যম নিশ্চিত করে খামেনির মৃত্যুর তথ্য। সাথে মারা গেছেন তার মেয়ে, জামাতা ও নাতি। খামেনির মৃত্যুর পর আপৎকালীন সময়ে তার দায়িত্ব পালন করবেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগ প্রধান ও একজন আইনবিদ। এর আগে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি খামেনি মারা গেছেন। একই সাথে সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত কাকে করতে চান সে সম্পর্কে ভালো ধারণা আছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের শেষ সুলতানের নির্বাসিত ছেলে ও দেশটির মসনদে বসতে চাওয়া রেজা পাহলভি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে খামেনির নিহতের ঘটনায় 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এক বিবৃতিতে বলা হয়, ইরানকে সমুন্নত রাখতে সর্বোচ্চ ধর্মীয় নেতা তার জীবন উৎসর্গ করেছেন। এরপরেই দেশটির ইতিহাসের সবচেয়ে বড় পাল্টা হামলা শুরু করে ইরানের বিপ্লবী গার্ড। লক্ষ্য ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। হামলায় ইসরায়েলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। একই সাথে বন্ধ করে দেয়া হয়েছে হরমুজ প্রণালী। জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে ইউরোপের বিভিন্ন মেরিটাইম সংস্থা। তবে সকাল থেকেই ইরানের যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লক্ষ্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা। তবে এসব হামলায় বেসামরিক নাগরিকই নিহতের খবরই বেশি আসছে। ইরানে আগ্রাসন শুরুর পর বিশ্ব নেতাসহ মুসলিম দেশগুলো শান্তি আলোচনার আহ্বান জানালেও মূলত সেগুলো কেবল বিবৃতি হিসেবেই তোলা রইল ইতিহাসের পাতায়। জাহিদুল আলম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। দেশের এয়ারলাইন্সগুলো বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই অবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধে এখন পর্যন্ত 3 বাংলাদেশি আহত হয়েছে। তাদের একজন হাসপাতালে এবং অন্য 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আরও বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বন্ধের মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট স্থগিত করেছেন এয়ারলাইন্সগুলো। এতে যাত্রীরা আটকে পড়েছেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অনিশ্চয়তায় অনেক যাত্রী ফিরে যাচ্ছেন বিমানবন্দর থেকে। আবার গভীর রাত তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করেছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অচলাবস্থা কবে কাটবে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের ফ্লাইটটা এখন আমরা দেখতেছি এখানে ক্যান্সেল দেখাইতেছে। ক্যান্সেলটা কী জন্য দেখাচ্ছে সেটা জানতেছি না। পরে আমরা এখানে একজন সিকিউরিটি হেল্প নিছি, উনি আমাদেরকে ভিতরে পাঠাইছে। কি যুদ্ধ না কি সমস্যা হইতে আর কোনো দেশে হইতেছে, ওই কারণে তারা ফ্লাইট দিতেছে না। তো বলছে তো আমরা বিমান ক্যান্সেল আছে, অনির্দিষ্টকালের জন্য বিমান বন্ধ আছে। এখন আমাকে আশা ভরসা আছি আমরা যাইতে পারবো, এত আশা নিয়ে বসে আছি। 45 আমার ফ্লাইট ছিল 2:45। এখন এখানে আসার পরে আমি দেখতেছি যে আমাদের ফ্লাইট যেটা ছিল ওটা বাতিল হয়ে গেছে। শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইরান ইসরায়েলের যুদ্ধে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। শাহজালাল বিমানবন্দরের অবস্থানটা আমরা ওদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত 3 বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজন হাসপাতালে চিকিৎসা নিলেও অপর 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো মেসেজ আসছে না। শুধু কুয়েতে বলা হয়েছে যে বিমানবন্দরে একটা ড্রোন হামলায় 3 জন, কয়েকজনের মধ্যে বাংলাদেশি 3 জন উইন্ডেড। কেউ বলছেন 2 জন একটু, আর সকল এয়ারলাইন্স। হ্যাঁ,
তো এখন আমাদের এমবেসি তাদেরকে কন্ট্যাক্ট করতেছে। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়মিত খবর নেওয়া হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশনে কর্তৃপক্ষ 800 লোকের এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 50 জন যাত্রী থাকার ব্যবস্থা করেছেন। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করি। তাই রাতে কোনো ধরনের অসুবিধা হবে না বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। জামাতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে সব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত, যেখানে জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হন শিল্প, সাহিত্য, ব্যবসা, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের প্রতিনিধিরাও। আসেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াতের আমির। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রীর বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকতারে প্রাণ বিলীনের মাধ্যমে অর্জন হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আগামীর রাজনীতি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানী ধানমন্ডির আবাহনী খেলার মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অতিথিদের স্বাগত জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা ইফতার মাহফিলে অংশ নেন। প্রথম আলো কার্যালয়ে হামলার মধ্য দিয়ে সারা বিশ্বে যে ভাবমূর্তি নষ্ট করা হয়েছে তার দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন তাণ্ডব সভ্য সমাজে হতে পারে না। ওদিকে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শনিবার বিকেলে হামলার শিকার প্রথম আলো ভবন পরিদর্শনে এসে এসব কথা জানান তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। 18 ডিসেম্বর অগ্নিকাণ্ড ও হামলা শিকার প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। প্রদর্শনীর 11তম দিনে পরিদর্শনে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ বিশিষ্টজনরা। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির নেতৃবৃন্দ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুসারে স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমাদের
যে ইশতেহার সেখানে বলেছি আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আমাদের ইশতেহারে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার ঘটনায় কূটনৈতিক মহলে ভাবমূর্তি নষ্ট হয়েছে। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমালের ভাঙচুর, বিধ্বংস করা, ভাঙচুর করা, এগুলো একটা সভ্য সমাজের অংশ হতে পারে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। পরে তথ্যমন্ত্রী বলেন, যে কোনো গণমাধ্যমের উপর এমন হামলা সভ্যতার উপর হামলা। অতীতে যা ঘটেছে তাকে অবশ্যই তদন্তের আওতায় আনতে হবে এবং এটা পরিষ্কারভাবে আমাদের সরকার বোঝে কোনো অপরাধ তামাদি হতে পারে না। যে কোনো অপরাধ তাৎক্ষণিকভাবেই হোক আর যত সময়ের ব্যবধানই হোক তাকে জবাবদিহিতার এবং বিচার প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। এনসিপির মুখ্য সংগঠক সাজিস আলম বলেন, মতপার্থক্যকে আক্রমণ করে দমন করতে চাইলে তা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। প্রথম আলোই তার উদাহরণ। এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে। আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি, সমস্ত কিছু নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। সরকার জনমতগুলোকে দেখছেন এবং সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। রাজধানী ও নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামাতে ইসলামের মহিলা বিভাগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। দলের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা অভিযোগ করেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দুর্বলতা রয়েছে। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এই প্রশাসন, এখানে যে ক্রাইম চলছে, এখানে যে কনস্পিরেসি আছে, এখানে যে দলীয় যে চাপ আছে, সবকিছু মিলিয়ে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা আশা করব আইন যেন নিজের হাতে তুলে না নিতে হয়। সমস্ত নারীদের, সমস্ত শিশুদের নিরাপত্তা দেওয়া আসল কাজ কোনটা? অবশ্যই আসল কাজ হলো সব মানুষের, সব নারী, সব শিশুদের নিরাপত্তা দেওয়া। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? এই ব্যর্থতার দায় অবশ্যই আপনাকে বহন করতে হবে এবং পুরা প্রশাসনকে বহন করতে হবে। রাজধানীর মাতুয়াইল কবরস্থানে এটিএন বাংলার চিফ রিপোর্টার কামরুজ্জামান রাজীবের বাবা আসিউজ্জামান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রাতে রায়েরবাগের মদিনাবাগ জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে শেষ বিদায় জানান এলাকাবাসী। এর আগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আসিউজ্জামান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন, আলমগীর পাভেল এবং সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ৮০ বছর বয়সী আসিউজ্জামান চৌধুরীর মৃত্যুকালে 2 ছেলে, 1 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এটিএন বাংলা পরিবার গভীর শোকাহত।
আল্লাহর মেহমান হাজী সাহেবরে যথাযথ সেবা প্রদানে যেসব এজেন্সি দক্ষতার স্বাক্ষর রাখবে তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবা। বলেন, কর্তব্য কর্মে অবহেলা ও হাজিরে কোনো ধরনের কষ্ট দেওয়া হলে মালিকসহ হজ এজেন্সিকে শাস্তির আওতায় আনা হবে। রাজধানীর ইস্কাটনে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। হাজিরা হলো আল্লাহর মেহমান, এটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর মেহমানের সাথে কেমন ব্যবহার করতে হবে, তার কিভাবে খেদমত করতে হবে, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। ওনাদের ব্যাপারে যদি সুন্দর এবং সুন্দরভাবে হজ আপনারা পরিচালনা করতে পারেন, আপনাদেরকে পুরস্কৃত করা হবে সরকারের পক্ষ থেকে। আর যারা কোনো অন্যায় কাজে লিপ্ত হবেন, হাজিদেরকে কষ্ট দেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। নরসিংদীতে শেষ হলো জেলা প্রশাসনের আয়োজনে 8 দিন ব্যাপী অমর 21শে বইমেলা ও সাহিত্য পুরস্কার। এছাড়াও ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা। সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের হেড অব প্রোডাকশন এম ওবায়দুর রহমানকে দুঃখ সুখের মিডিয়া বেতার পর্ব বইয়ের জন্য পুরস্কৃত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগান তালেবানদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান বন্ধ হয়নি, বরং নিরবিচ্ছিন্নভাবে চলছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সংসদীয় বিষয়ক মন্ত্রী ডাক্তার তারিক ফজল এক বিবৃতিতে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমান বাহিনী ও ড্রোনের ফুটেজ প্রকাশ বন্ধ রাখা হয়েছে, তবে অভিযান পূর্ণ তীব্রতায় অব্যাহত রয়েছে। অভিযান নিয়ে সকালে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, অপারেশন গাজাব লিল হকে 352 জন আফগান তালেবান সদস্য নিহত, 535 জন আহত এবং 130টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। এদিকে সীমান্ত উত্তেজনার মধ্যে বানুতে পুলিশ চেকপোস্টে হামলায় এক পাক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তার স্বার্থে করাচিতে উচ্চ সতর্কতা জারি, বাজাউরে বাইকে একসাথে 2 জনের চলাচল নিষিদ্ধ এবং আজাদ জম্মু ও কাশ্মীরে 30 দিনের জন্য ড্রোন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযানের স্বার্থে এই সংক্রান্ত সব ধরনের তথ্য ও ছবি প্রচার বন্ধ থাকবে বলেও জানানো হয়। এবার খেলার খবর। কেউ ভাবেনি যে স্বাগতিক ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নেবে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতলেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা দুটি দল এবার মুখোমুখি। ব্যাটিংয়ে 2 দলের শক্তি কাছাকাছি হলেও বোলিংয়ে ক্যারিবিয়ানদের চেয়ে এগিয়ে ভারত। স্বাগতিকদের হাতে যেমন গতি আছে, তেমনি আছে রহস্যময় স্পিন। দিনকে দিন ভারত যেখানে আধিপত্য বিস্তারকারী অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সেখানে এক ঝাঁক বিধ্বংসী ছক্কা মেশিন জড়ো করেছে। বর্তমানে দারুণ ফর্মে থাকা সেই ছক্কা মেশিন যে কোনো দলের জন্যই মাথা ব্যথার কারণ। ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইউনিট মূলত রক্ষণাত্মক। ভারতকে হারাতে হলে তাদের সবকিছু নিখুঁতভাবে করতে হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলাটি। এর আগে দিনের প্রথম ম্যাচে দিল্লিতে বেলা 3:30টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। কিশোর প্রতিভা লামিনে ইয়ামালের ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিকে স্প্যানিশ লা লিগার ভিয়ারিয়ালকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে শীর্ষ দল বার্সেলোনা। নিজেদের মাঠ নু ক্যাম্পে ফেভারিট হিসেবেই খেলতে নামে কাতালানরা। খেলার 28 ও 37 মিনিটে ইয়ামালের টানা 2 গোলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল। বিরতি থেকে ফিরে 49 মিনিটে সেনেগালিস মিডফিল্ডার পেপে গুইয়াই একটি গোল শোধ করে ম্যাচটি জমিয়ে তোলার ইঙ্গিত দেন, কিন্তু 69 মিনিটে ইয়ামাল ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক পূরণ করেন।
খেলা শেষের ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় রবার্ট লিওনডোভস্কি বার্সেলোনার 4-1 গোলের জয় নিশ্চিত করেন। শেষ করছি বইমেলার খবর দিয়ে। বইমেলার তৃতীয় দিনেও দেখা নেই পাঠকের। সকাল থেকে স্টলগুলোতে অলস সময় পার করছেন বিক্রেতারা। বলছেন রমজান মাস হয় এবারে নেই বেচাকেনা। এর মধ্যেও বইমেলায় প্রকাশিত হয়েছে নতুন কিছু বই। কিছুদিন পর মেলায় লোক সমাগম বাড়বে বলে প্রত্যাশা তাদের। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। বইপ্রেমীদের প্রাণকেন্দ্র অমরকুশ বইমেলায় এবার পাঠক সমাগম নেই বললেই চলে। দুপুর গড়িয়ে বিকেল হলেও দেখা মেলে না পাঠকদের। বিক্রেতারা বলছেন এবার বেশ কিছু নতুন লেখকদের বই এসেছে, তবে বেলা পার হলেও পাঠকদের সমাগম না হওয়ায় হতাশ বিক্রেতারা। হিমালয় থেকে ইন্টার লেখেন মোহাম্মদ শরীফুল আলমের প্রথম ভ্রমণ কাহিনী এবং ওনার প্রথম বই, এবং এই বই থেকে পাঠক জানতে পারবে যে ওইসব দেশের বা ওইসব শহরের যে জীবন কেমন, জীবনের আলোকে উনি সবকিছু তুলে ধরেছেন। ছেলে মেয়ে আসবে, তারা বই দেখবে, কিনবে। এখন তো রমজানের কিছুটা সাধারণত আমাদের বাঙালি পরিবার, মুসলমান পরিবার সবাই করে। এজন্যই মানে ইফতারির মুহূর্তে আর ইফতারির পরে একদম ফাঁকা থাকে মাঠ। অবশ্যই ঈদের পরে দিলে সবচেয়ে ভালো হতো। এখন রোজার মাসে রোজা রেখে মানুষ রোদ্রের মধ্যে ক্লান্ত হয়ে যায়, আসলে আর অনেকে আসেও না। বেলা বাড়ার পর কিছুটা দর্শনার্থী সমাগম দেখা গেলেও বেশিরভাগ এসেছেন ঘুরতে, আবার কেউ এসেছেন নতুন বইয়ের খোঁজে। বইমেলায় হচ্ছে গিয়ে আমি খানিকটা ঘুরছি, কিন্তু রোজা রাখার কারণে টায়ার্ড লাগে, এজন্য বেশি ঘুরতে পারি না। দেখছি উপন্যাস কিনেছি, তারপর বাংলা অভিধান দেখছি, বিভিন্ন টাইপের গল্প উপন্যাস আমার ছোট ভাই বোনের জন্য দেখছি। আমি এখনো নতুন বই পাইনি, নতুন বই আনার দরকার, বিশেষ করে যে জুলাই অভ্যুত্থানের উপরে। মেলার দ্বিতীয় দিনে 16টি ও তৃতীয় দিনে 38টি সহ মোট 54টি নতুন বই প্রকাশ পেয়েছে। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টিভি। 40 দিনের রাষ্ট্রীয় শোক, প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে IRGC। খামেনি মৃত্যুর পর দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইরানি সেনাবাহিনী। তেহরান জুড়ে হামলা চালাচ্ছে আমেরিকা, ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট স্থগিত। যাত্রীদের ভোগান্তি কমাতে থাকা খাওয়ার ব্যবস্থা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এবং গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। জামাতের ইফতারে প্রধানমন্ত্রী, সংসদ হবে প্রাণবন্ত আশাবাদী বিরোধী দলীয় নেতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।